সবসময় কি কাজ করতে ভালো লাগে? ভালো লাগে না। আমি সাধারণত কার্টুন ভিডিও বানাই। তার জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়। তাছাড়াও আমার আরও একটা পরিচয় আছে। আমি একজন মেকআপ আর্টিস্ট। তো হঠাৎই আমার মনে হলো কেননা এখন একটু সাজুগুজু করা যাক। অনেক দিন এরকম লুকেই আছি। কোনো সাজ নেই, কিছু নেই, একদম সাদামাটা। এখন একটু সাজুগুজু করলে কেমন হয়? যেমনি ভাবা তেমনি কাজ। চলে গেলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে চলে আসলাম, মুখে ক্রিম মেখে নিলাম, একটা ময়শ্চারাইজার। তারপরে বসে গেলাম সাজুগুজু করতে। আমার বিয়ে হওয়া 7 বছর হয়ে গেছে। আজকে আমি এই শাড়িটা পরবো বলে ডিসাইড করেছি। অ্যাকচুয়ালি ডিসাইড আমি করিনি, আমার হাজব্যান্ড করেছে। এই শাড়িটা আমাকে পরতে বলেছে। খুব বেশি শাড়ি আমি কিনি না, কারণ বেশিরভাগ শাড়ি আমার গিফটে পাওয়া। তোমাদেরকে একদিন সেটাও দেখাবো যে কতগুলো শাড়ি আমি গিফটে পেয়েছি, যদিও সেগুলো অনেক পুরনো, অথচ সেগুলো আমি পরিই নি এখনও বেশি। এই শাড়িটা আমাকে আমার মাম্মি শাশুড়ি দিয়েছিল। মেকআপ করতে আমার খুব বেশি ভালো লাগে না, কারণ মেকআপ করলে আমাকে অতটাও ভালো লাগে না। বেশি মেকআপ আমার মুখে স্যুট খায় না। তো আমি সবসময় হালকা মেকআপ করি, একদম সিম্পল। যেটা পরতে ভালোবাসি সেটা হলো কাজল আর লিপস্টিক। এই দুটো দিয়েই আমার মেকআপ সাধারণত কমপ্লিট হয়। খুব কমই আমি মুখে ফাউন্ডেশন আর নেক্সট পাউডার টাউডার লাগাই। একটা সময় ছিল যখন সাজতে অনেক ভালোবাসতাম। এই সমস্ত ফাউন্ডেশন, কম্প্যাক্ট পাউডার খুব পছন্দ করতাম মাখতে। বাট এই সমস্ত নিয়ে ঘাটাঘাটি কাজ করতে করতে না আর এখন নিজের উপরে আর এগুলো অ্যাপ্লাই করতে আর ভালো লাগে না। তাই যতটা সিম্পল থাকা যায় আমি সেমনই থাকি। একটা সময় ছিল যখন আমি সাজতে খুব ভালোবাসতাম, তবে সেই সময়টা খুব লম্বা টাইম ছিল না, বেশ কয়েক বছরই ছিল। এই কলেজে শুরু থেকে বিয়ের পর 2-3 বছর, তারপরের থেকে সব যেন পাল্টে গেছে। এখন আর আগের মতন সাজতে ভালো লাগে না। তার জন্য বেশি সাজুগুজু করি না আমি। তো তাই জন্য কিছুই আর হাতের কাছে গুছিয়ে নিয়ে বসিনি। জাস্ট মনে হলো শুরু করে দিলাম। যা যা হাতের কাছে যখন যেটা পেলাম সেটা দিয়েই মুখের উপরে এক্সপেরিমেন্ট করতে শুরু করে দিলাম, মেকআপ করতে শুরু করে দিলাম। একটা একটা করে জিনিস খুঁজছি, নিচ্ছি, ব্যবহার করছি, এই অবস্থা। কারণ যখন কাজ থাকে তখন সব কিছু গুছানো থাকে, আর যখন কাজ থাকে না তখন সব কিছু এলোমেলোই থাকে। বললাম না, খুব ভালো গুছানদার মেয়ে আমি নই। তাই জন্য তো এই যে বিউটি ব্লেন্ডার, এটাও আমি ভিজিয়ে নিয়ে বসিনি। তোমাদের সাথে কথা বলতে বলতেই এখানে ক্যামেরার সামনে বসে আমি ব্লেন্ডারটাও ভিজাতে শুরু করেছি। সব কিছু এখানে বসেই শুরু করেছি, আমি কিছুই গুছিয়ে নিয়ে বসিনি। সে যাই হোক, এবার তোমাদের সাথে আমি কিছু কথা শেয়ার করি, যেগুলো আমি বিভিন্ন জায়গা থেকে, ফেসবুক থেকে বা বিভিন্ন সাইট থেকে পেয়েছি, যে কথাগুলো আমার খুব ভালো লাগে। চলো এখন তোমাদের সাথে আমি সেগুলোই শেয়ার করি। আচ্ছা, ভালোবাসা কাকে বলে? আমি মনে করি এর উত্তর এক একজনের কাছে এক এক রকম। কারোর কাছে ভালোবাসা মানে সুন্দরতা, কারোর কাছে টাকা পয়সা, আবার কারোর কাছে দুদিনের ভালো লাগাকেই ভালোবাসা বলে মনে হয়। এরকম ভালোবাসায় সম্মান থাকে না, থাকে শুধু আকর্ষণ। আর একবার আকর্ষণ কেটে গেলে একজন আরেকজনের অনুপস্থিতিতে অনেক কিছু বলে ফেলে। কিন্তু আমার কাছে ভালোবাসা হচ্ছে যেখানে সম্মান, দায়িত্ব, বিশ্বাস, ভরসা আছে, সেখানেই ভালোবাসা বিরাজ করে। আমি মনে করি ভালোবাসা মানে একটা দায়িত্ব। আমি তোমাকে ভালোবাসি, কথাটিতে যে দায়িত্ববোধ আছে, সত্যিকারে ভালোবাসায় তেমন কোনো বয়সের মান নেই।
কোনো ব্যবধান নেই, বয়সের ব্যবধানও কোনো বাধা সৃষ্টি করতে পারে না। আসলে মায়া জিনিসটা বড্ড বেহায়া। একবার যখন কারোর প্রতি মায়া জন্মায় তখন তার চোখে তন্দ্রাচ্ছন্ন হয়। মানুষ হিতাহিত ভুলে দিনেও স্বপ্ন দেখতে শুরু করে। শরীরে আগুন ধরলে শেষ পর্যন্ত কিছু ধ্বংসাবশেষ পড়ে থাকে, কিন্তু মায়ার টানে মন পুড়লে অবশিষ্ট কিছুই পড়ে থাকে না। তিলে তিলে গড়ে তোলা মন মন্দির নিমিষেই ধসে যায়। নেহাত রক্ত ঝরে না, গন্ধ বের হয় না বলে কেউ কিছু টেরই পায় না, নয়তো হৃদয় পোড়া ভাবসা গন্ধে মানুষ বেহুশ হয়ে মরত। নিজেকে নিঃশেষ করে দিয়ে কাউকে ভালোবাসা ঠিক না। তবে যদি বোঝেন আপনার স্ত্রী আপনার প্রতি ললায়, বিশ্বস্ত এবং আপনাকে সত্যিই ভালোবাসে, তাহলে নিজেকে উজাড় করে দিয়ে তাকে ভালোবাসবেন। মান সম্মান, পুরুষত্ব, ইগো, রাগ এত কিছু মাথায় নিয়ে ভালোবাসা হয় না। আপনার পাশে মৃত্যুর আগে পর্যন্ত আপনার মা বাবা, সন্তান হয়তো থাকবে না, তবে যদি যত্ন করে বউ রাখতে পারেন, মৃত্যুর আগে পর্যন্ত সেই থাকবে। আজকাল মেয়েটা খুব খিটখিটে হয়ে গেছে, বদমেজাজি হয়ে গেছে, কথায় কথায় ঝগড়া করে। তার জন্য সে আপনার কাছে খুব অপছন্দের হয়ে উঠছে। ভাবছেন ওর সাথে আর থাকা যায় না, তাই তো? আসলে কখনো কি ভেবে দেখেছেন সে হয়তো আপনার আচরণের পরিবর্তনের জন্যই এইরকম হয়ে যাচ্ছে নাকি? হয়তো আগের মতন তাকে গুরুত্ব দেন না, আবার হতে পারে আপনার কাছে সে ভালোবাসা কম পাচ্ছে, তাই সে হয়তো আপনাকে হারানোর ভয়ে এরকম আচরণগুলো করে ফেলছে। কিন্তু আপনি তাকে বোঝার আগেই ভুল বুঝে সম্পর্কটা আরও জটিল করে তুলছেন। আর সেই মেয়েটা নিজেকে সামলাতে পারছে না, নিজের আচরণগুলোকে সামলাতে পারছে না। এই ভাবনাগুলোতেই আজকাল অনেক সম্পর্ক শেষ হয়ে যাচ্ছে। এখন অনেকগুলোই কথা বললাম যেগুলো আমার ভালো লেগেছে, আমি সেভ করে রেখেছি। কিন্তু দেখো, সব সময়ই একটা কথা আমাদেরকে মাথায় রাখতেই হয় যে এক হাতে তো কখনো তালি বাজে না। তাই যদি একটা মেয়ে সংসারকে বাঁচিয়ে রাখার জন্য এফোর্ট করছে, তাহলে যেমন একটা ছেলেকেও এফোর্ট দিতে হবে, ঠিক সেরকমভাবে একটা ছেলেও ভীষণ এফোর্ট দিলে একটা মেয়েকেও ততটাই এফোর্ট দিতে হবে। না হলে পরে একটা সংসার, একটা ভালোবাসা টিকিয়ে রাখা খুবই কষ্টকর। এমন নয় যে এই সমস্ত কথাগুলো শুধু মেয়েদের জন্যই প্রযোজ্য, যে মেয়েরাই সবসময় স্যাক্রিফাইস করে, কম্প্রোমাইজ করে বা এক্সেট্রা। অ্যাডজাস্টমেন্ট ছেলেরাও করে। বহু সম্পর্ক আছে যেখানে হাজারো ছেলেরা স্যাক্রিফাইস করছে, কম্প্রোমাইজ করছে, অ্যাডজাস্টমেন্ট করছে, মানিয়ে নেওয়ার চেষ্টা করছে, মেনে নিচ্ছে। এভাবেই তো চলছে, তাই না? যাই হোক, এই এখন পাশের বাড়ি কীর্তন শুরু হলো, তো একটু ডিস্টারবেন্স হচ্ছে হয়তো, কিন্তু প্লিজ তোমরা অ্যাডজাস্ট করে নাও। তোমরা হয়তো ভাবছো যে মৌ কী দিয়ে কী করছে, কিছুই তো বোঝাচ্ছি না। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে টিউটোরিয়াল দিচ্ছি না মেকআপের। অ্যাকচুয়ালি আমি যেরকম সিম্পল দুটো একটা জিনিস দিয়ে মেকআপ করি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এটা কোনো টিউটোরিয়াল ভিডিও না, প্লিজ তোমরা এটাকে টিউটোরিয়াল ভিডিওভাবে নিও না। কারণ আমি এরকমভাবে একটু অল্প আধ জিনিস দিয়ে সাজুগুজু করতে পছন্দ করি, তাই জন্য ওই অল্প একটু জিনিস দিয়ে সাজছি।
আর তাছাড়া তো আগেই বলেছি যে আমার সব জিনিস গোছানো থাকে না, তাই জন্য বিভিন্ন জিনিস বিভিন্ন জায়গায় রয়েছে, তাই যেটুকু হাতের কাছে আছে সেটুকু দিয়েই কাজ চালাচ্ছি। আমার পছন্দের অনেক কথা বললাম, যেগুলো আমার ভালো লাগে, আমি যেগুলোকে কালেক্ট করে রেখে দিই, সেগুলো তোমাদেরকে আমি পড়ে শোনালাম। এবার আসি কিছু ছেলেদের নিয়ে কথায়। ছেলে শব্দটা শুনলেই অনেকের বয়ফ্রেন্ডের কথা মনে আসবে, অনেকের হাজব্যান্ডের, অনেকের বাবার। তাই বয়ফ্রেন্ড আর হাজব্যান্ডটাকে দূরে সরা, সবার আগে বাবার কথা ভাবো তো। ছোটোবেলার থেকে আজ পর্যন্ত ভাবো, যতদিন বাবার কাছে ছিলে তোমরা, যতদিন বাবার আয়ত্তে ছিলে তোমরা, বাবার অবদানটা ভাবো। যদি কিছু মাথায় না আসে তাহলে লিখতে শুরু করো, দেখবে খাতার পৃষ্ঠার পরে পৃষ্ঠা শেষ হয়ে যাবে, কিন্তু তোমার লেখা শেষ হবে না। মুখে যদি বর্ণনা দেওয়া হয়, দুটো কি একটাই ব্যাপারে আলোচনা করা হবে, দুটো একটা ব্যাপারে, যেগুলো সচরাচর আমরা সবাই ফেসবুকে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখে থাকি। এমন হাজারো জিনিস আছে যেগুলো আমরা দেখতেই পাই না, অথচ আমাদের জীবনে ঘটে। যেমন কাজের থেকে মা ছুটি পায় না, সারাদিনে যেমন মা ছুটি পায় না বাড়িতে, সেরকম বাবারাও ছুটি পায় না দায়িত্ববোধ থেকে। যেরকম মায়েরা 365 দিন 24 ঘন্টা সব সময়, দিন রাত, যখনই তোমার প্রয়োজন পড়বে তোমার মা হাজির হবে, ঠিক সেরকম তোমার বাবাও যখনই প্রয়োজন পড়বে তোমার বাবা তোমার পাশে থাকবে। নিজের জন্য কখনো সে ভাববে না, সব সময় ভাববে তোমার ভালোর কথা, তোমার প্রয়োজনের কথা। ভালো খারাপ চিন্তা করার জন্য মা আছে, কিন্তু প্রয়োজন মেটানোর জন্য বাবা আছে। আমি এই সমস্ত বিষয় নিয়ে কখনো ভাবিনি, তবে এখন যখন আস্তে আস্তে দেখছি না, তখন এই জিনিসগুলো মাথায় আসে। বাবাকেও কোনোদিন ভালো জামা কাপড় কিনতে দেখিনি। হ্যাঁ, মা সবসময় কিনেছে বাবার জন্য, কিন্তু বাবাকে কখনো নিজের জন্য কিছু কিনতে দেখি। তবে সেই সময় বয়সটা খুবই অল্প ছিল, তো এই সমস্ত ব্যাপারকে এত গভীরভাবে ভাবার কখনো সুযোগই হয়নি, মাথায় আসেনি কখনো। এখন যখন হাজব্যান্ডকে দেখছি না, তখন এই জিনিসগুলো প্রায়ই মাথায় আসে, যে বহুদিন হয়ে গেল ও নিজের জন্য কিছু কেনে না, নিজের জন্য জামা কাপড় কেনে না, নিজের জন্য জুতো কেনে না, চটি কেনে না, এমনকি ওর সমস্ত জিনিস যেগুলো প্রয়োজন, অথচ সে অ্যাডজাস্ট করে চালিয়ে যাচ্ছে, কিনছে না। প্রয়োজন থাকা সত্ত্বেও সে কিনছে না, তখন বাধ্য হয়ে আমাকে কিনতে হয় ওর প্রয়োজনের জিনিসগুলো। এই সিচুয়েশানটা যখন আসে না, তখন ভাবি, তখন সত্যি অনেক রেসপেক্ট চলে আসে ওর জন্য। আমার ছোট ছোট ইচ্ছে, যেগুলো শখ, যেগুলো পূরণ করে, যখন ভাবি যে ওরও এরকম একটা ইচ্ছে ছিল যেটাকে ও গুরুত্ব দেয়নি, আমার শখটাকে গুরুত্ব দিয়েছে, আমার স্বপ্নটাকে গুরুত্ব দিয়েছে, তখন অনেক রেসপেক্ট আসে, অনেক ভালো লাগে। তখন নিজেকে কিছু একটা ফিল হয়, নিজের জন্য কিছু একটা ফিল হয় যে থ্যাংক গড, আই এম লাকি, এরকম কিছু একটা। কেন করব না তার জন্য? নিশ্চয়ই করব। ভালোবাসার মানুষ, তাকে ভালো রাখতে হবে না? আমার হাজবেন্ডের একটা কেটিএম বাইকের শখ ছিল, সেটা কলেজ টাইমে।
আর কলেজ টাইমে আমারও শখ ছিল একটা স্কুটি কেনার। আমাদের লাভ ম্যারেজ, বিয়ের পর গত বছর ও একটা, যখন আমাদের একটা গাড়ি কেনার সামর্থ্য হলো, ও একটা স্কুটি কিনেছে। এরকম অনেকবার হয়েছে যে আমরা উদ্যোগ নিয়েছি স্কুটি কিনতে যাওয়ার জন্য, কিন্তু গিয়েছিও, কিন্তু না কিনে ফিরে এসেছি। এরকম বহুবার হয়েছে। তাই জন্য এবারও আমি শিওর ছিলাম না, তাই জন্য ক্যাজুয়ালি ও আমাকে রেডি হতে বললো, আমি রেডি হয়ে চলে গিয়েছি, যে আমি জানি যে আমি ফিরে আসবো। লাকিলি এবার ও কিনে ফেলেছে স্কুটিটা। আমি ভাবতে পারিনি, ব্যাপারটা অনেক সারপ্রাইজ ছিল, মানে অনেক শকিং ছিল আমার জন্য, যে এরকম বহুবার হয়েছিল কি না যে গিয়ে ফিরে এসেছি। এইবার কেনা হয়েই গেল ফাইনালি, বিশ্বাস হচ্ছিল না। তো যখন মনের মধ্যে অনেক ভাবনা আসে, তখন এই ভাবনাগুলো আসে যে ওর নিজের জন্য একটা বাইক কেনার শখ ছিল, কিন্তু আমার স্কুটি কেনার শখটা পূরণ করলো। খুব ভালোভাবে হয়ে যেত এই স্কুটির দামে একটা সুন্দর ভালো বাইক। মেবি কেটিএম হতো না, কিন্তু খুব ভালো স্টাইলিশ বাইক হয়ে যেত, একদম শিওর। আমার যখনই যা প্রয়োজন হয়েছে, ছোট ছোট জিনিস, শখ, মানে প্রয়োজন না, প্রয়োজন বলাটা ভুল হবে, প্রয়োজন না তবুও শখ যেগুলো, সেগুলো ও আরামসে মিটিয়ে দেয়। একটু দেরি হলেও সেগুলো পূরণ হয়ে যায়, কিন্তু ও নিজের কোনো শখ পূরণ করে না। এই জিনিসগুলো যখন ভাবি না, তখন খুব ভালো লাগে আর খুব গর্ববোধ হয় যে না, মানুষটা আমার জন্য করছে, আমার জন্য ত্যাগ করছে, আমাকে ভালোবেসে নিজের শখগুলোকে স্যাক্রিফাইস করে আমার শখগুলোকে নিজের শখ বানিয়ে নিচ্ছে। অ্যাকচুয়ালি এই যে কথাগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি না, এগুলো আমার মনের কথা, এগুলো আমি কখনো ওকে বলতে পারবো না। হ্যাঁ, ও যদি এই ভিডিওটা দেখে, পুরোটা দেখে, তাহলে পরে হয়তো ও জানতে পারবে আমার এই ভাবনাগুলো, কিন্তু যদি পুরোটা না দেখে তাহলে হয়তো এইগুলো জানতেই পারবে না। আমিও কিন্তু কিছু বলবো না ওকে, একদমই না। আমি যদি ওকে কিছু বলি, ওর ঘ্যাম মেরে যাবে, ও নিজেকে অন্যরকম কিছু মনে করবে, তাই জন্য আমি ওকে কিছু বলবো না। ও যদি ভিডিওটা দেখে আর শেষ পর্যন্ত দেখে, মানে আমি যে কথাগুলো বলছি এই সময়টা অবধিও যদি দেখে, তাহলে ও জানতে পারবে। আমি চাই ও দেখুক আমি কি ফিল করি ওর জন্য, সেগুলো ও জানুক। অনেক ভালোবাসি আমার হাজব্যান্ডকে আমি, একদম প্রথম থেকেই। আগেই তো বলেছি আমাদের লাভ ম্যারেজ, তো বিয়ের আগে থেকে এখনও ভালোবাসি, আর ভবিষ্যতেও ওকেই ভালোবাসতে চাই, ওকেই চাই, আর কিছু চাই না। আমাদের এখন একটা মেয়ে আছে, আমরা হ্যাপি আছি, ভালো আছি। ঠাকুর আশীর্বাদ করুক, ঠাকুর কৃপা করুক, যেন আমরা ভালো থাকতে পারি, শান্তিতে থাকতে পারি, সুখে থাকতে পারি। আসলে সবই ঠাকুরের দান, ঠাকুর যদি না চাই তাহলে কিন্তু কিছুই সম্ভব না। ঠাকুর আমাদেরকে ভালো রাখতে যদি চান, তবেই আমরা ভালো থাকতে পারবো। পরিশ্রম তো সবাই করে, সবাই তো সুখ আর শান্তি দুটো একসাথে পায় না, তাই না? ঠাকুর যদি চাই তবেই দুটো একসাথে পাওয়া সম্ভব। তার জন্য ভগবানকে তো সবসময় আমি ধন্যবাদ করি, এখনও করব। অনেক ধন্যবাদ ভগবান তোমাকে, আমাদের উপরে কৃপা রেখো, আশীর্বাদ রেখো। সে যাই হোক, দেখেছো আমি কত কথা বলে ফেলেছি, এদিকে ভিডিওতে যে কি হচ্ছে আমার সেদিকে ধ্যানই চাইনি। আমার সাজ মনে হচ্ছে অলমোস্ট রেডি, দেখতে পাচ্ছ।
শুধু শাড়িটা পরলেই কমপ্লিট। আর সরি, আমি না এরকম ভিডিও আগে কখনো বানাইনি না। আমি যে গামছাটা গায়ের উপরে দিয়ে রেখেছি, আমার একদমই মানে এই বিষয়ে কোনো ধারণাই ছিল না যে এটা না করে আমি একটা কুর্তি পরে নিয়েও ভিডিওটা শ্যুট করতে পারতাম। অ্যাকচুয়ালি হ্যাবিট যেটা, বাড়িতে এইভাবে রেডি হতে হতে, তো আমি যে ক্যামেরা অন করে রেখেছি এই বিষয়ে আমার কোনো মানে সেরকম কিছু মাথায় আসেনি। যাই হোক, বলো কেমন লাগছে আমাকে। আমি এরকম সিম্পল সাজতেই ভালোবাসি। যদিও ক্যামেরাতে দেখানোর জন্য একটু হেভি হয়ে গেছে মেকআপটা, নাহলে ক্যামেরাতে বোঝা যাচ্ছিল না। তবুও আমি চেষ্টা করেছি আমার লুকটাকে একদম সিম্পল রাখার। দেখিয়েছো, তোমরা তো দেখেইছো। সে যাই হোক, কেমন লাগছে জানিও। অনেক কথা বলে ফেললাম। আসলে আমি যে কি কথা বলবো সেটা আমি নিজেই বুঝতে পারছিলাম না। তার জন্য হাজারো রকমের কথা দিয়ে আমি ভিডিওটা ক্রিয়েট করলাম। জানি না তোমরা কতজন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আমার কথাগুলো শুনবে। তবুও তোমাদের সকলকে অনেক ধন্যবাদ আমার এই কথাগুলো শেষ পর্যন্ত শোনার জন্য, ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। অনেক ফল্ট আছে ভিডিওতে, হাজারো ফল্ট থাকতে পারে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা সেগুলো আমাকে জানাবে প্লিজ, যে মৌ এটা এইভাবে না, এটা এইভাবে করো, বা এটা এইভাবে না হয়ে এইভাবে হলে বেশি ভালো হতো। এগুলো আমি তোমাদের কাছ থেকে জানতে চাই, সাজেশন চাই। তোমরা যারা ভিডিও দেখছো তারা অনেক অভিজ্ঞ, আশা করি তোমরা আমাকে হেল্প করবে, সাহায্য করবে, সাপোর্ট করবে। তো আমি খুবই মানে আশায় থাকবো তোমাদের সাপোর্টের জন্য, যাতে তোমরা আমাকে সাপোর্ট করো।